This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে স্বাগত আপনাকে। এখন সময় ফুল অ্যান্ড ফাইনালের। আজ লিমার সঙ্গে আমি দীপ রয়েছি। আর শুরুতে এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর আবহে বাদুড়িয়ার চণ্ডীপুরে ভোটার রহস্য। বিএলওর দাবি পাওয়া যায়নি বেশ কয়েকজন ভোটারকে। সময় পেরিয়ে গেলেও অনেকেই ফর্ম জমা দেননি। এলাকায় খোঁজ নেই বেশ কয়েকজন ভোটারের, যার ফলে ব্যাপক শোরগোল পড়ে গেছে এই মুহূর্তে বাদুড়িয়ার চণ্ডীপুরে। আজ ফুল অ্যান্ড ফাইনাল শুরুই করছে এই বড় খবর দিয়ে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। দীপঙ্কর, খুব বেসিক একটা প্রশ্ন, এই রহস্যময় ভোটাররা গেলেন কোথায়, তাও আবার এসআইআর আবহে? দেখো, একদমই সঠিক প্রশ্ন। এই সময়ে আমরা সেই কারণেই কিন্তু খুঁজতে গেছিলাম ওই এলাকাতে, এবং বাদুড়িয়া চণ্ডীপুর কেওসা গ্রাম এলাকাতে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ বাড়িতে নেই। আর যে সমস্ত মানুষ আছেন তাদের বাড়িতে দূর থেকে বেশ কিছু আত্মীয় এসেছেন। এটারই রহস্য ভেদ করতে গিয়ে যেটা ধরা পড়লো, সেটা বিএলও যেমন বলছেন ওই বুথের, যে 19 জনকে পাওয়াই যায়নি। তারা কোথায় আছেন কি বৃত্তান্ত কোনো রকম জানা যাচ্ছে না। উল্টো দিকে বেশ কিছু মানুষ যারা ফর্ম নিয়েছেন কিন্তু তাদেরকে আর পাওয়া যাচ্ছে না, তারা ফর্ম জমা দিতে আসেননি। ফলে এই লোকগুলো বাংলাদেশি, এমনটা বলছেন স্থানীয় মানুষজন। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও তারাও কিন্তু এই কথা স্বীকার করছেন যে সংখ্যাটা আনুমানিক কত হতে পারে, মানে যারা বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন কিন্তু সময় মতন বিএলওকে আর সেই ফর্ম জমা দিতে আসছেন না, বা তাদের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো, এটাই এখন সবথেকে বড় ব্যাপার। বিএলওর হাতে যতটুকু পর্যন্ত সুযোগ আছে ততটুকু পর্যন্ত তিনি বলছেন যে চেষ্টা করবেন, তাদের বাড়িতে রিপিটেডলি যাবেন বা খোঁজ করবার চেষ্টা করবেন। কিন্তু কেন তারা আসছেন না বা তারা নেই, এটা বিএলওর পক্ষে বলা সম্ভব না। কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী তারা বাংলাদেশি, তারা চম্পট দিয়েছে। আর শুধু তাই নয়, ওই যে সমস্ত মানুষজন রয়ে গেছে তাদের কাছে দূর থেকে এসে আত্মীয় আসছে, আসলে আত্মীয় নয়, তারা অন্য জায়গার লোক, হয়তো মধ্যমগ্রাম, হয়তো বিরাটি, হয়তো বালিগঞ্জ থাকতো। এরাও এখান থেকে গিয়ে ওখানে ছিল, এবং ওইখানটা থেকে ওই মূল প্লেসটা ছেড়ে তারা আর একটা আত্মীয় বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তার কারণ হচ্ছে তারা বাংলাদেশে যেতে চায় না। আর আবহ কেটে গেলে আবার সে তার নির্দিষ্ট জায়গায় ফিরে যেতে চায়। এই একটা টেন্ডেন্সিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্যই স্থানীয় মানুষজন দাবি করছে যদি পুলিশ এটা নিয়ে একটু গোটা ব্যাপারটাতে তদন্ত করে। বুঝতে পারছি দীপঙ্কর, আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম স্থানীয় বিএলওর সঙ্গে, তিনি কি বলছেন শোনাই দর্শকদের। গোটা 19 ফর্ম আমার এই মুহূর্তে হাতে আছে। আমি এখনো পাড়ায় বেরিয়েছি লাস্ট, যেমন আরো 2-3 জন সকালবেলা আবার এসে 3 জন আবার নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, গোটা 19টা ফর্ম আমার হাতে এই মুহূর্তে আছে। আর কিছু ফর্ম বিলি করার পরে সেগুলো আমাকে ফেরত দেয়নি, সেগুলো এখনো খুঁজবো কেন তারা দিল না। ঠিক আছে, আচ্ছা, এবার এর ডেপথে ঢোকার ক্ষমতা সত্যি বলতে রাজনীতির সাথে যেহেতু যুক্ত না, তো এত ডেপথে বা এইটা ঘুরবে ওইটা বাবা কি বা না এটা আমি খুঁজবো না। আমি অপরে আমার বলাও আছে। দেখুন, আমরা এই ভোটার রহস্যের একেবারে গোড়ায় পৌঁছানোর চেষ্টা করেছিলাম। কারা এখনো এনুমারেশন ফর্ম দেননি, কারা এখনো ফর্ম তোলেনি, তারা কোথায়? প্রশ্নের মুখে পড়ে কোনো স্পষ্ট উত্তর নেই, সন্দেহভাজন এক ব্যক্তির মুখে। শুনুন তার বক্তব্য। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025-এর লিস্টে নাম আছে? আমরা যা বলুন, 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা। সেটা আমরা তো জমা দিয়ে দিছি। লিস্টে যেটা একটা আছে না, একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা, দেখলেন আমাদের প্রতিনিধি যখন খুব স্পষ্ট করে জানতে চাইছেন যে 2002-এর ভোটার লিস্টে নাম আছে কিনা, তখন আমতা করছেন এই সন্দেহভাজন ব্যক্তি। এই অবস্থায় আমরা স্থানীয় বাসিন্দাদের কাছেও তাদের বক্তব্য জানার জন্য গিয়েছিলাম। তারা বলছেন এই এলাকায় কম করে শতাধিক বাংলাদেশিরা বসবাস করেন। তৃণমূল কংগ্রেসের মদতেই এখানে নাকি বাংলাদেশি কলোনি গজিয়ে উঠেছে। বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায় না? সব কিছু পাচ্ছে এরা। কী পায়?
এরা রেশন পাচ্ছে, এরা আপনার এই কি লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে, আবাস যোজনা ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা, এখানকার যারা আছে ক্ষমতা আছে। স্বাভাবিকভাবে এই অবস্থায় বিরোধীরা তার হাতে ইস্যু পেয়ে গেছে। বিজেপি দাবি করছে ভোটে জিততেই এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একাধিক প্রশ্ন রাখলেন তৃণমূল সাংসদরা। আমি এই বিষয়ে কথা বলতে চাইব অবশ্যই, কিন্তু তার আগে কি কি বক্তব্য সামনে এসছে সেগুলো শুনবো। এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যদি তাই হয়, তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে, এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কিনা। বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, যে কমপ্লেন আমরা করলাম, সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এইটা বলতে পারে না। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে? এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। আমি এই বিষয়ে কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার সৌরভ গুহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি চলে যাব সৌরভ, যে 5টা প্রশ্নের কথা বলা হচ্ছে, যে 5টি প্রশ্ন নিয়ে কমিশনের কাছে যাওয়া হয়েছিল, তার তো উত্তর পাওয়া গেল না, তারপর কি? লিমা, প্রথমেই যে কথা বলি যে মাঠে ময়দানে এসআইআরকে কেন্দ্র করে বিজেপি ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যে কথাগুলি বলে তৃণমূল কংগ্রেস, আজকে কার্যত সেই প্রশ্নগুলোই কিন্তু জ্ঞানেশ কুমারের কাছে রেখেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, সাংসদদের এই প্রতিনিধি দল, যেখানে বাঙালি বিদ্বেষ এবং বিজেপির বাঙালি বিদ্বেষ এবং বাঙালিদের ওপর অত্যাচার, এসআইআরকে হাতিয়ার করে বাঙালিদেরকে কি কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, কিভাবে 2002 সালে যাদের নাম নেই তারা বাংলাদেশ থেকেই এসেছেন, এটা কিভাবে প্রমাণিত হয়, এই ধরনের প্রশ্নগুলো রেখেছেন প্রতিনিধি দল। যতটুকু আমরা জানতে পেরেছি, যে প্রশ্নগুলো রাজনৈতিক পরিসরে তারা রাখেন, যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা মাঠে ময়দানে প্রচার করছেন এসআইআরের বিরোধিতা করে, সেই রাজনৈতিক ব্যাখ্যাটাই কিন্তু তারা আজকে জ্ঞানেশ কুমারের কাছে রেখেছেন। কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গিয়ে জ্ঞানেশ কুমার সৌজন্য এবং স্বাভাবিক যেটুকু কথা হয় সেটুকুই কিন্তু। তুমি সঙ্গে থাকো সৌরভ, আসছে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, যে 5টি প্রশ্ন তৃণমূলের প্রতিনিধি দল আজকে রেখেছিল নির্বাচন কমিশনের কাছে, তার কোনো রকম কোনো উত্তর তারা পাননি এবং না পেয়েই তাদেরকে ফিরে আসতে হচ্ছে, কি বলবেন? নির্বাচন কমিশন যা আইন সিদ্ধ সেই বিষয়ে কাজ করছে, এ সংক্রান্ত যাবতীয় কিছু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে।
সেখানে সুপ্রিম কোর্টের অন্যতম মামলাকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর এর উপর স্থগিতাদেশ দেয়নি, তাহলে আবার প্রশ্ন কি? যাবতীয় প্রশ্ন তো তারা গিয়ে কোর্টেই করছে, তাদের আইনজীবী অভিষেক মনু সিংভি। তার ফলে এই যে অপটিক্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যে এমপিদের নিয়ে গিয়ে, এগুলো হচ্ছে এক ধরনের নাটক। যদি তারা এসআইআর এর বিরোধিতা করতো তাহলে কেন BLA 2 দিয়েছে? তাহলে কেন এনুমারেশন ফর্ম ফিল আপ করছে? তাহলে কেন বিএলওদের ধমকানি চমকানি চলছে? তাহলে কেন মৃত ভোটারের নামে জোর করে অস্থায়ী কর্মীদের দিয়ে নাম ভরিয়ে দেওয়া হচ্ছে? এসবগুলোও করবে, আবার প্রশ্নও করবে, দুটো তো একসাথে চলতে পারে না। তৃণমূল কংগ্রেস আগে সিদ্ধান্ত করুক এই দ্বিচারিতা তারা এসআইআর নিয়ে কতদিন করবে। উপরে বলবে এসআইআর মানি না, আর নিচে গিয়ে জোর জবরদস্তি এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর ব্যবস্থা করবে। দুটো জিনিস একসাথে কি করে চলে? যদি তারা মানে না, এসআইআর থেকে সরে আসুক, সুপ্রিম কোর্টে জানিয়ে দিক তৃণমূল কংগ্রেস এসআইআর অংশগ্রহণ করছে না। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। এবার দেখাই আপনাদের ভারতীয়কে বাবা সাজিয়ে বাংলাদেশের ভোটার কার্ড। বসিরহাটের ঘটনায় পুলিশের দ্বারস্থ ভারতীয় বাবা। ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে শুধুমাত্র ভারতীয় নথিপত্র তৈরিই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও নিয়ে নেওয়া হচ্ছে। বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের 75 নম্বর বুথের ঘটনা এটা। একটা ঘটনা দেখাচ্ছি আপনাদের, যেখানে ভারতীয় নাগরিক জিয়াদ আলী দফাদারকে বাবা পরিচয় দিয়ে ভারতীয় নথি বানিয়ে নিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই সব অভিযোগ মেনে নিয়েছে বাংলাদেশি স্ত্রী। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আমার যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থীও হতে পারে, আমি ওকে ছেলে বানাবো? পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড। কি বলে চেয়েছিল? বন্ধনে টাকা নেবে বলে। আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশের বাড়ি কোথায়? ডুমুরিয়া। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। ও, আপনার এসআইআর ফর্ম জমা দেননি? এসআইআর ফর্ম আপনারা করেছেন? এসআইআর ফর্মে সেই জিয়াদ আলী দফাদারের নাম লিখেছেন? ফর্মটা ওরা নিয়ে গিয়েছে, ওই জমা দেয়নি, জমা দেবো মনে করেছিলাম, তা গন্ডগোল হচ্ছে বলে আর জমা দেয়নি। 22 সালে একবার অভিযোগ করেছে, এর পরবর্তীতে আবার 24 সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে। দুবার অভিযোগ, সমস্ত ডকুমেন্টস আছে। এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় না। রাজ্যে এসআইআর এর কাজ শেষ করেছেন 55% বিএলও। এসআইআর এর কাজে রাজ্যে পিছিয়ে রয়েছে কলকাতা। উত্তর কলকাতায় এসআইআর এর কাজ হয়েছে 58%, দক্ষিণ কলকাতায় কাজ শেষ হয়েছে 64%। আমি কথা বলতে চাইবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, প্রথম থেকে এই বিষয়টা সামনে আসছে, কলকাতার পারফরমেন্স নিয়ে কিন্তু কমিশন নাখুশ, আর এখনো দেখা যাচ্ছে সেই একই অবস্থা। কেন এটা হচ্ছে? আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কলকাতার ডিও থেকে 2 কলকাতা পিছিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে 2-1 দিনের মধ্যেই সেই গোটা কাজটা হয়ে যাবে। ডিজিটাইজেশনের বেশ কিছুটা সমস্যা রয়েছে কলকাতা ছাড়াও। গতকাল কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া যারা এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজের পিছনে বেশ কিছুটা দেরি করছেন, তাদের ইআরওদের সঙ্গে বৈঠকও হয় কমিশনে এবং এই ডিজিটাইজেশনের পদ্ধতি দ্রুততার সাথে যাতে শেষ হয় তার জন্য চেষ্টা করা হবে। দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, সেই ফর্ম তাদের আবার সেখানে অনেকে যাচ্ছেন, বিএলওরা গিয়ে সেটা এনশিওর করছেন, তারপরে ফের আসছেন, এটাতে কিছুটা দেরি হচ্ছে এবং ডিজিটাইজেশনের সময়ও বেশ কিছুটা দেরি হয়ে যাওয়ার ফলে এই
কারণ হচ্ছে এরকমটাই মনে করা হচ্ছে। গতকাল ইয়ারোদের সাথে মিটিংয়ের পরে যেটা মনে করা হচ্ছে আগামী 30 তারিখের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হবে এবং কলকাতা সহ বাকি জেলাগুলোতেও 100% কাজ সম্পন্ন সম্ভব। ধন্যবাদ শ্রাবন্তী। খোঁজই নেই বহু ভোটারের, বুথে নোটিশ সাঁটালেন বিএলও। খড়গপুর বিধানসভা এলাকায় বিলি হয়নি ফর্ম। খড়গপুর শহরেই বিলি করা যায়নি বহু ফর্ম। খবর কমিশন সূত্রে খড়গপুরের তালবাগিচা এলাকায় 887 জন ভোটারের খোঁজ মেলেনি। ভোটাররা কি আদৌ এই এলাকার? নোটিশ দিলেন খোদ বিএলও। অনেকেই স্থানান্তরিত হয়েছেন। ভুয়ো ভোটার নেই এমনটা বলছে তৃণমূল, ভুয়ো ভোটার রয়ে গেছে এলাকায় এমনটা বলছে বিজেপি। লিটন চক্রবর্তী, হেমরাজ গুরুং, ও বাবা এগুলোকে চিনি না আমি। কিরণ কুমার দুংলা, না না না, শিবানী কালোয়ার, না না না, কাত্তায়নী রায়, না না এগুলো একটা চিনি। রতনচন্দ্র রায়, না চেনেন? না না একটা চিনি। লিস্টে যদি নাম ওঠে 2002 সালে, তাহলে এখন তাদেরকে পাবে না কেন? তাদের মানুষ মরে গেল, বিএলআর ঘরে বসে ডিউটি করলে তো আর হবে না। বিএলআরকে বাড়িতে এসে দেখতে হবে যে 2002 সালে এই ব্যক্তি ভোট দিয়েছিল, তাহলে এখন খুঁজে পাচ্ছি না তার বাড়িটা কোথায়। তারা কিছু ধরুন না কিছু চলে গিয়েছে, এখান থেকে শিফটিং হয়ে গেছে, প্লাস ধরুন কিছু ফেক ভোটার তো রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে কিছু। অবশ্যই কিছু জায়গায় প্রত্যেকটা বুথে 10-20টা করে ভোটার আছে যারা হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য, যারা যখন পেরেছেন বিশেষ করে শাসক দল এই ভোটার নাম তুলেছেন, যারা নোট রেস আছেন। শিফটিংয়ের জন্য এই জিনিসটা হয়েছে। আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই। অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, গতকালও চেষ্টা করেছেন যে কলকাতা থেকে ওনারা আসবেন, এনে ফর্মটা নিয়ে যাবেন। ছিলেন, চলে গেছে। হ্যাঁ, মানে বেশিরভাগটাই কি এরকমই মনে করছেন? না না, অনেকে বিয়ে হয়ে গেছে, বিবাহিত রয়েছে, এর মধ্যে অনেকে বিবাহিত রয়েছে। এটা বিরোধীরা বলছে তারা তো ইলেকশন কমিশন, তাদের বিজেপি তো ইলেকশন কমিশন, তাকে প্রশ্ন করুক না, আমাদের প্রশ্ন করে কী লাভ আছে? যদি ভুয়ো ভোটার তাকে, তার দায়িত্ব কাদের? বিজেপি যখন 19 সালে এতগুলো সিট পেলো তখন তো বললো না ভুয়ো ভোটার। 2024-এ যখন সিট কমে গেলো তখন ভুয়ো ভোটারের গল্প ভাঙা শুরু করলো। অবৈধ নিয়ে তো প্রমাণিত হচ্ছে তো, আর ওনারা তো প্রমাণ করতে পারছেন না, সবই তো বৈধ ভোটার। কিছু মানুষের নোটিশ হয়েছে এবং তার মধ্যে অধিকাংশ আমরা বলবো না, বিএলও এবং আমাদের যারা BLO 2 যারা আমরা রিক্রুট করেছি বিভিন্ন দল থেকে, তারা ট্রেস করে ইতিমধ্যে খুঁজে পেয়েছেন, অনেকেই ফর্ম নিয়ে চলে গেছে। হিমশৈলের চূড়া মাত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের SIR অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো SIRটা কমপ্লিট হবে, এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে, মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে। আমার মনে হচ্ছে পুরোপুরি SIR সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। মতুয়া ভূমের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন CAA যে ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পে প্রতারণা হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই এবার স্বরূপনগরে বিজেপির CAA সহায়তা ক্যাম্পের বাইরে দেখতে পাওয়া গেল ব্যানার। সেই ব্যানারে বড় বড় করে লেখা বিনামূল্যে ক্যাম্প। আর এই ব্যানার ঘিরেই এখন শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এখানে নেওয়া হচ্ছে না, এখানে সেগুলো না, এগুলো ভালো ফ্রিতে করে দিচ্ছে, সবারই উপকৃত হবে। কার জন্য এসেছেন এখানে? আমার ওয়াইফের জন্য। আমার তো ভোটার আছে, আমার ওয়াইফের জন্য, ভোটারের জন্য এসেছি, নাগরিকত্ব পাওয়ার জন্য। আপনাদের মনে করিয়ে দিই, গত 25শে নভেম্বর মতুয়া করে দাঁড়িয়ে এই CAA ক্যাম্পে প্রতারণার অভিযোগ তুলে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আপনাদের চিট করছে, প্রতারিত করছে। টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে, হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ। তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর,
নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরও ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশি। বিজেপির এই সিএএ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ তৃণমূল সিপিএমের। বিনামূল্যে ক্যাম্পের পিছনে টাকার খেলা চলছে তোপ দেখেছে তৃণমূল। বিনামূল্যে ক্যাম্পের নাম করে টাকা তোলা চলছে, আক্রমণে সিপিএমও। অন্যদিকে বিজেপির নেতার মন্তব্য, এই ধরনের ক্যাম্পে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আমাদের একটা ব্যানার চোখে পড়লো যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএএ ক্যাম্প, এবং এর যিনি লিখছেন বা যার নাম ওখানে দেওয়া হচ্ছে তিনি গত বিধানসভা নির্বাচনে স্বরূপনগর থেকে বিপুল ভোটে পরাজিত হয়ে তিনি স্বরূপনগরের বাইরে চলে গিয়েছিলেন। আবার আগামী 2-3 মাস আছে বিধানসভা ভোট। সুতরাং এই একটা ব্যানার ছাপিয়ে একটা ক্যাম্প করে তিনি স্বরূপনগরে আবার ঢোকার চেষ্টা করছেন। স্বরূপনগরের মানুষ তাকে অনেক আগে রিজেক্ট করেছে, এবং এই বিনামূল্যে ক্যাম্পের আড়ালে পিছনে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে। এই সিএ অ্যাপ্লিকেশান যে শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই, স্থানীয় দোকান থেকেও করতে পারবে, অনেক সংস্থাও আছে তারাও করতে পারবে। তো অন্য জায়গায় তারা চার্জ নিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। এসআইআর সম্পন্ন হলেও নাম তোলা যাবে ভোটার লিস্টে। কারো বয়স 18 হলেই তোলা যাবে নাম, আশ্বাস দিয়ে সুকান্ত মজুমদারের তোপ। মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এসআইআর যদি সম্পন্ন হয়ে যায় তাতে যদি আপনার নাম না থাকে আর নাম উঠবে না, এরকমও কিন্তু কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এসআইআর শেষ হচ্ছে আমার ডিসেম্বরে ড্রাফট লিস্ট বেরোচ্ছে, তাই তো ফাইনাল লিস্ট জানুয়ারিতে বেরিয়ে যাবে। তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও যদি কারো 18 বছর বয়স হয় তার নামও ভোটার লিস্টে উঠবে। পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটার লিস্টে নাম উঠতে পারবে। এরকম অর্থাৎ এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা নেত্রীর তরফ থেকে যে এসআইআরে আপনার নাম নেই মানে আপনার আর ভোটে নাম উঠবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সঠিক তথ্যটা পরিবেশন করুন যে এসআইআরের পরেও নাম উঠতে পারে কেউ যদি যোগ্য হয়। আমার ধরুন আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআরের মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না, এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম, তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআরের পরেও। এই যে বিষয়টি, এই বিষয়টি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে বলছে না, মিথ্যে কথা বলছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম আপনাদের। এসআইআর এর কাজ শেষ হয়ে যাওয়ার পরেও নাম তোলা যাবে ভোটার লিস্টে। কেউ যদি যোগ্য হন তাহলে তার নাম তোলার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কারো বয়স 18 হলেই তার নাম তোলা যাবে, আশ্বাস দিয়ে সুকান্ত মজুমদারের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। বিএলওদের অ্যাপে নিয়ে সমস্যা চলছে। গতকালের পর আজকে আবারও অ্যাপ বিভ্রাট হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে 20 ঘন্টা বেশি সময় বিকল ছিল বিএলওদের অ্যাপ, আর আজকে সকাল থেকে কি অবস্থা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো 20 ঘন্টা বিকল ছিল গতকাল, তারপর সন্ধ্যে 6টার সময় কিছুটা কাজ শুরু করা যাচ্ছিল। বিএলওরা এমনটাই জানিয়েছিলেন। জাতীয় নির্বাচন কমিশনে এই সমস্যার কথা জানিয়েছিল সিইও দপ্তর, এবং প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যে আপডেট ফিগারটা দেওয়া হয় যে কত এনুমারেশন ফর্ম জমা পড়েছে, ডিজিটাইজেশন, সেখানে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে এই এসআইআর এর প্রক্রিয়া চলছে প্রত্যেকটা জায়গাতেই এই সার্ভারের সমস্যা। গতকাল এই সমস্যা কিছুটা সমাধান হবার পরেও ফের সকাল থেকে অ্যাপ বিকল, কাজ করতে পারছেন না বহু বিএলও। তাদের অভিযোগ কলকাতা যদি এই সমস্যা হয় সুদূর জেলায় কি প্রভাব পড়ছে। ধন্যবাদ। তিনটে কথা আমি বলবো অ্যাপ সম্পর্কে। একটা হচ্ছে এই অ্যাপটা কারা করেছে জানি না, কিন্তু দিনের মধ্যে প্রায় 24 ঘন্টা হিসাব করি আমরা, তাহলে সাকল্যে 3-4 ঘন্টা ভালো চলছে, বাকি সময়টা নানান রকম সমস্যা। ওয়েন সামথিং রং, স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে, তারপরে অন্য নাম চলে আসছে, স্ক্যান করলে নিচ্ছে না, এটা কন্টিনিউ চলছে
এবার কোনো কোনো সময় খুব ভালো চলছে, আমাদের এআরও সাহেব ফোন করে বলছেন এখন করুন, তখন আমরা করছি। ইভেন আমরা যখন আলিপুরে অফিসে যাচ্ছি সেখানে কিন্তু একই অবস্থা। গতকাল যেমন গিয়েছিলাম সেখানেও কিন্তু অ্যাপ চলছিল না, মানে অ্যাপ নিয়ে হাজারো অভিযোগ, অ্যাপ চলছে না। যখন আমরা কাজ করতে বসছি নানান রকমের সমস্যা হচ্ছে। আর অফলাইন নয়, এবার থেকে শুধুমাত্র অনলাইন তালিকাতেই নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড, সাইন প্রয়োজন, তাই আধার দিয়ে ওটিপির মাধ্যমে নাম তোলা যাবে। ফর্ম 6 পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। আরও বিস্তারিত এই নতুন প্রক্রিয়া সম্পর্কে জানবো চিফ রিপোর্টার সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, নতুন ভোটারদের ক্ষেত্রে একটা অদ্ভুতভাবে এই নিয়ম চালু করা হয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, যে যেখানে এসআইআর অফলাইন এবং অনলাইন দুই প্রক্রিয়াতে চলছে, তাহলে এসআইআর এর পরবর্তীতে নতুন ভোটারদের নাম তোলা খালি একমাত্র অনলাইনে হবে কেন? এবং কারণ সেখানে একটা প্রশ্ন উঠছে, ভারতের বিভিন্ন প্রান্তে সব জায়গায় কিন্তু এই অনলাইন অ্যাক্সেস সবার কাছে সেইভাবে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা মানুষের অসুবিধার সৃষ্টি করতে পারে। এবং দ্বিতীয়, যে আধার কার্ডের বিরোধিতা আগাগোড়া শীর্ষ আদালতে করে গেছে কমিশন, হঠাৎ করে কিন্তু তারা অবস্থান বদল করে এই জায়গায় দাঁড়িয়ে নতুন ভোটারের ক্ষেত্রে আগেও আধার কার্ড গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখানে বাধ্যতামূলক করা হয়েছে সাইনের জন্য। সেই অবস্থান বদল নিয়েও কিন্তু কমিশনকে নিশানা করতে ছাড়ছেন না বিভিন্ন রাজনৈতিক দল। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সিজার। একদিকে যখন অনলাইনে নতুন ভোটারদের নাম তোলা যাবে এবং সেক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন, তখন অন্যদিকে জন্ম তারিখের প্রমাণ হিসাবে উত্তরপ্রদেশে আধার গ্রহণযোগ্য নয় নির্দেশিকা জারি করে দিল যোগী সরকার। বার্থ সার্টিফিকেট তৈরিতে আধার ব্যবহারের নিষেধ মহারাষ্ট্রেও। 2023 সালের পর আধারের মাধ্যমে তৈরি বার্থ সার্টিফিকেট বাতিল নির্দেশিকা জারি করলো মহারাষ্ট্র সরকারও। ভুয়ো বার্থ সার্টিফিকেট আটকাতে এই পদক্ষেপ, এমনটাই বলছে মহারাষ্ট্র সরকার। ভোটার তালিকায় নতুন নাম তুলতে আধার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন, আর সেই দিনই জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধারকে না বলে দিল দুই রাজ্য। এই মুহূর্তে কার্যত নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হলো। একদিকে নতুন ভোটারদের নাম তোলার জন্য যেখানে আধার বাধ্যতামূলক, অন্যদিকে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো দুই রাজ্যে সেখানে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধার আর গ্রহণযোগ্য নয়। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যোগী এবং মহারাষ্ট্র সরকার। এবার দেখুন, এই অনলাইনে ভোটার কার্ডে নাম তোলার যে নতুন নিয়ম, সেই নিয়মে আতঙ্কিত হয়ে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই প্রান্তিক গ্রামের মানুষরা। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বহু জায়গায় এখনও ইন্টারনেট সংযোগ নেই। প্রান্তিক গ্রামের মানুষরাও এখনও ইন্টারনেটের ব্যবহারই সেভাবে জানেন না। তাহলে কিভাবে তাদের এলাকায় যুবকরা নাম তুলতে পারবেন, চিন্তায় গ্রামবাসীরা। সমস্যা কি, আমাদের বাঁকুড়া জেলার মধ্যে অনেক জায়গাতে ইন্টারনেট ঠিকভাবে সুবিধা নেই, তার জন্য গরিব মানুষদের প্রচুর অসুবিধা হয়ে যাবে। তারা অ্যাপ্লাই নিজের থেকে, অনেকের কাছে তো মানে বড় মোবাইলই নেই যে তারা করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে নিজের থেকে। অনেক সমস্যা দেখা যায়, সম্মুখীন হতে হবে তাদের। অনলাইনে যেটা চালু হয়েছে সেটা চালু থাকবে, এটা ভালো জিনিস, কারণ সব জায়গায় তো এখন মানুষ ইন্টারনেট ইউজ করছে। কিন্তু আরেকটা এর সঙ্গে বলতে যেন অফলাইনটাও চালু থাকে, কারণ গ্রামাঞ্চলে এক এক জায়গায় দেখা যায় যে আমাদের যে সেখানে সংযোগ নেই, ইন্টারনেটের সুবিধাটা নেই, বা সেখানে আমাদের অফলাইনটা চালু থাকলেই ভালো। এতে গ্রাম বাংলার ইন্টারনেট খুবই কষ্টকরভাবে চলে, ইন্টারনেট পাওয়া যায় না, নেটওয়ার্ক সেরকমভাবে নেই, যে হারে সবাই রিচার্জও করতে পারে না। একমুখে খুবই সমস্যার সমাধানে পড়বে গ্রাম বাংলার মানুষ। আমরা তো হয়তো কিছুগুলো আজকের নতুন জেনারেশন হয়তো কিছুগুলো অনলাইনে সম্বন্ধে ওয়াকিবহাল, কিন্তু অধিকাংশ তো প্রায় 90% উপর মানুষ অফলাইনের উপরে নির্ভরশীল। কিন্তু অনেক অসুবিধা গ্রামের মানুষ, সবাই তো লেখাপড়া জানে নাই ঠিক মতো, ফর্ম ফিল আপ করতে পারে নাই, সাইবার ক্যাফের অনেক অসুবিধা আছে। এডুকেশনালি ওয়েল ডেভেলপ তারা নয় তো গ্রামের মানুষ, এবং যার ফলে আমার মনে হয় অনলাইনের চাইতে অফলাইনটা গুরুত্ব দেওয়া ভালো। মানে যারা পারবে তারা করুক, এবং আমার যেটা মনে হয় দুটো প্রসেসিংয়ে রাখা ভালো। ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখছি। 26-এর টার্গেট বাংলা, আবারও রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইব, নরেন্দ্র মোদী আসছেন আবারও বাংলায়। ডিসেম্বর থেকে বাংলায় প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারাবাহিক কর্মসূচি। আমরা কথা বলবো এই নিয়ে, কবে আসছেন এবং কি কি কর্মসূচি রয়েছে, সমস্ত ডিটেল আমাদের প্রতিনিধি প্রদীপ্ত জানাবেন। প্রদীপ্ত, দেখো, ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব যে কথা জানিয়েছেন তা হলো যতদিন না এমসিসি লাগু হচ্ছে, অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হচ্ছে, ততদিন পর্যন্ত তার মধ্যে 7টি কর্মসূচি করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। 10টির জন্য তারা আবেদন করেছিলেন। তাদের যে 10টা বিভাগ রয়েছে, ইতিমধ্যেই 3টে কর্মসূচি নরেন্দ্র মোদী করেছেন, দুর্গাপুর, দমদম এবং আলিপুরদুয়ার। বাকি 7টি জোনে তিনি করবেন। ডিসেম্বরের শেষ দিকে আসার কথা রয়েছে তার। একই সঙ্গে অমিত শাহ, রাষ্ট্রীয় সভাপতি অর্থাৎ বিজেপির যিনি কেন্দ্রীয় সভাপতি থাকবেন সেই সময়, তার কারণ কেন্দ্রীয় সভাপতি বদলের যে সম্ভাবনা সেটা হয়তো এবার বাস্তবায়িত হতে চলেছে। একই সঙ্গে রাজনাথ সিং, নীতিন গডকরির মতো একেবারে প্রথম সারির নেতারা ডিসেম্বর মাস থেকে আসতে তারা শুরু করবেন। এবং ইতিমধ্যেই ভিন রাজ্যের যে সংগঠনের দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে, তারাও এই রাজ্যে কাজকর্ম শুরু করে দিয়েছেন। জেপিএস রাঠোর, সিদ্ধার্থনাথ, অনন্ত মিশ্র তারাও এসছেন। অমিত শাহের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি আসতে পারেন, তবে সেটা একেবারেই সাংগঠনিক কাজকর্ম দেখাশুনো করার জন্য তিনি আসবেন। নরেন্দ্র মোদী নবদ্বীপ জোনে তার একটা সভা করার কথা ছিল, ফলে সেই সভা দিয়েই হয়তো এই ডিসেম্বর মাসের কর্মসূচির সূচনা করবেন নরেন্দ্র মোদী, তেমনটাই বিজেপি সূত্রে খবর। এখন যেহেতু শীতকালীন অধিবেশন আগামী 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত চলবে, ফলে সেই সময়ের মধ্যে তিনি আসবেন না পরবর্তী সময়ে আসবেন তা এখনো স্থির হয়নি, অন্তত তেমনটাই জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। অর্থাৎ প্রদীপ্ত, তুমি নজর রাখো, কারণ এর মধ্যে আরো একটা বড় খবরে নজর রাখবো আমরা। तुम तो ठहर परदेसी साथ क्या निभाओगे, सुबह पहली गाड़ी से तुम तो लौट जाओगे। গতবারও তো এসেছিল, কেন ডিসেম্বর, কেন নভেম্বর না, কেন অক্টোবর না, কেন সেপ্টেম্বর না? কারণ বাংলার মানুষের পাশে থাকার তো কোনো দায় নেই। এরা ভোট আসলে ভোট পাখি আসে, আর 365 দিন এরা থাকে না। ভোট মিটে গেলে আবার আবাসের টাকা বন্ধ করে দেয়, 100 দিনের টাকা বন্ধ করে দেয়। এদের চরিত্র বাংলার মানুষ জানে, তো এদের সাথে ট্রিটমেন্টটা কি করতে হবে সেটাও বাংলার মানুষ জানে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই, বিজেপির বাংলা জয়ের দায়িত্ব এবার বিহার জয়ের কারিগরদের। এই মুহূর্তে এটা একটা বড় প্রশ্ন, কারণ সূত্র মারফত যে খবর আসছে, বিহার বিজয়ের নেপথ্যে থাকা সংগঠনের নেতারা এবার কি তাহলে বাংলায়? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে। জ্যোতির্ময়, দেখো, গতকাল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে একটি সাংগঠনিক বৈঠক হয় এবং এই বৈঠকে মূলত একটি নৈশভোজের বৈঠক ছিল, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন এবং এখানে বিহারের নির্বাচনের ক্ষেত্রে যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন সেই নেতাদেরকে অভিনন্দন জানানো হয়। আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দেন যে বিহারের ক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে এবার বাংলার দায়িত্ব নিতে হবে। এর পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন যা বাংলার নেতাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে বিহার জয়ের পেছনে একাধিক রাজ্যের নেতারা বিহারে গিয়ে কাজ করেছেন, কিন্তু মূল ক্রেডিট বিহারে যারা বিহারের নেতা কর্মী তাদেরই মূল ক্রেডিট। অর্থাৎ বাংলার ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। ভিন রাজ্য থেকে নেতারা আসলেও মূল দায়িত্ব পালন করতে হবে বাংলার নেতাদেরই। সেই বার্তাও কিন্তু পরোক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়ে দিয়েছেন। তৃতীয়ত তিনি যে কথা বলেছেন যে বাংলাতেও ঐক্যের ওপরে আলাদা করে জোর দেওয়া হবে এবং সেক্ষেত্রে বিহারের বিষয়টিকে সামনে রাখা হয়েছে। বিহার জয়ের নেপথ্যে মোট এনডিএর 5টি শরিক দল ছিল। এই 5টি শরিক দল একদিকে নীতিশ কুমার এবং অপরদিকে নরেন্দ্র মোদী তাদের নেতৃত্বকে স্বীকার করে নিয়ে পঞ্চ পাণ্ডবের মতো কাজ করেছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ ঐক্যের কারণেই সাফল্য এসেছে। সেই ঐক্য যাতে বাংলার ক্ষেত্রেও বজায় থাকে সেই পরোক্ষ বার্তাই কিন্তু আমরা পেয়েছিলাম। জ্যোতির্ময়, আমাদের দর্শকদেরকে অবশ্যই সেই বক্তব্য শোনাবে এবং মনে করিয়ে দিতে চাইবো, যেদিন বিহারের ফলাফল বেরিয়েছিল ঠিক সেদিনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তা দিয়েছিলেন। শুনুন সেদিন ঠিক কি বলেছিলেন। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने
बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2026-25 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সারা বছরই আসেন, এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আর ইলেকশনের সময় তো অবশ্যই আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবে না? তার জন্য কি ইলেকশন দরকার হয়? সুতরাং এই বিষয়টিকে ঘোলা করার বা মানুষকে আবার কনফিউজ করার চেষ্টা, রাজনীতি করার চেষ্টা যতই করেন তৃণমূল, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, এবার বিহার গড়ার কারিগর, মানে যারা বিহার জয়ের পিছনে রয়েছেন যে সমস্ত কারিগররা, তারা এবার বাংলায় আসবেন বাংলাকে জয় করতে, কিভাবে দেখছেন? প্রতিবারই তো একই গল্প দেয়, আর প্রতিবারই বাংলা ওদের ঘাট ধাক্কা দিয়ে তাড়ায়। বহিরাগত জমিদাররা বাংলা লুট করতে আছে, বাংলার মানুষ ওদেরকে রাজনৈতিকভাবে থাপ্পড় মারে, এবারও মারবে। কিন্তু একটাই প্রশ্ন, এই যে কদিন আগে বিহারের নির্বাচন হলো, বিহার দখলের জন্য বাংলার কোন নেতাকে ইনচার্জ করে পাঠিয়েছিল? শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিল, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছিল, না শ্রমিক ভট্টাচার্যকে পাঠিয়েছিল? পাঠায়নি, কারণ বাঙালি নেতাগুলোকে পাতে দেওয়ার গণ্য বলে মনে করে না, বাঙালির নেতাগুলো পুরো গ্রহণযোগ্য বলেই মনে করে না। তাই জন্য বাংলা দখলের জন্য বহিরাগত বিহারি জমিদাররা আসতে পারে, বহিরাগত জমিদাররা আসতে পারে, বাংলার কোন নেতাকে বিহার, উত্তরপ্রদেশ বা রাজস্থান বা গুজরাটের চার্জে পাঠায় না। এর থেকেই প্রমাণিত হয় বিজেপি মানেই বাংলা এবং বাঙালি বিদ্বেষী। এই বাংলা বিদ্বেষীদের মুখে 21-এ থাপ্পড় মেরেছে বাঙালি, 24-এ মেরেছে, 26-এ আবার ঘাট ধাক্কা। ধন্যবাদ আপনাকে। বিজেপি পার্টি চেষ্টা করবে, মোদিজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদির সমাপ্তি কোথায় হবে আমি জানি না, অমিত শাহর সমাপ্তি কোথায় হবে জানি না। তারা তো 5 বছর ধরে ভোট করে, বিজেপি পার্টি সারা 5টা বছর ধরে ভোটই করে, আসবে তারা তাদের মতন করে। এই বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে, স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উভয়ের লাভ দেখবে, এটা মিউচুয়াল ফাইট হবে, বাকি কিচ্ছু হবে। আচ্ছা, সরকারি যে জনকল্যাণমূলক প্রকল্প সেগুলোকে কি তৃণমূল কংগ্রেস দলীয় সম্পত্তি ভাবে? কেন এই কথা বলছি? তার কারণ আবাসের ঘর পেতে হলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, শর্ত রাজ্যের শাসক দলের নেতার। তৃণমূল কর্মীর যদি দোতলা বাড়ি থাকে তাও সে আবাস যোজনার ঘর পাবে, কিন্তু বিজেপি করলে বা অন্য কোনো দল করলে ভাঙা ঘর থাকলেও আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে না। ভাইরাল জয়নগরের তৃণমূল নেতা গাজী আবুল হোসেনের এই মন্তব্য। আর এখানেই সেই প্রশ্নটা উঠছে, তাহলে কি সরকারি প্রকল্পকে দলীয় সম্পত্তি হবে শাসক দল? এখানেই তো শেষ নয়, রাজ্যের আরেক সরকারি প্রকল্প যা অত্যন্ত জনপ্রিয়, লক্ষ্মীর ভাণ্ডার, সেটা নিয়েও শর্ত দিতে শোনা গেছে জয়নগরের এই তৃণমূল নেতাকে তার ভাইরাল ভিডিওতে জয়নগরের শ্রীপুর পঞ্চায়েতের অঞ্চল আহ্বায়ক গাজী আবুল হোসেনকে বলতে শোনা যাচ্ছে বাড়ি বাড়ি সার্ভে লিস্ট হচ্ছে, তৃণমূলের বুথ কর্মীদের পাস পেলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। শুনুন। ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। এবং লক্ষ্মীর ভাণ্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, বুথ কর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স পিচ্ছে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের পার্স, টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্ট হচ্ছে।
যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম। পঞ্চায়েত আমার, পঞ্চায়েত সমিতি আমার, জেলা পরিষদ আমার, এমএলএ আমার, এমপি আমার, বিজেপি কোত্থেকে দেবে? শুধু মুখেই এই হুঁশিয়ারির সুরে শর্ত আরোপ নয়, অভিযোগ উঠছে বিরোধী দলের সমর্থক হওয়ায় আসলেই অনেকেই নাকি সরকারি আবাসের ঘর পাননি। ওই বাদ যাচ্ছে, ওই দল করি না। কোন দল করেন না? ওই দল নেতাদের দল করা হচ্ছে না। আগে তো ওই তো নিজেদের দল করতাম, ছেড়ে দিয়েছি। তৃণমূল হচ্ছে না বলে ওই জন্য, যে পার্টি থেকে বলবে যে এটা যাও ওটা যাও, আমি যেতে পারছি না। আমরা গরিব লোক, না খালে আমার খাওয়া হবে না, ওই জন্য ঘর দিচ্ছে না। পার্টি থেকে এইটা হচ্ছে, হয়তো আমরা সেই পার্টি করি না, হয়তো তার জন্য। কোন পার্টি করেন না আপনারা? টিএমসি পার্টি করি না, হয়তো ওই জন্য ঘরদোর পাচ্ছি না। টিএমসি পার্টি করছি না হয়তো। আর যদি করতে হলে তাহলে ঘরদোর পেতাম। আবাসের ঘর এবং লক্ষ্মীর ভান্ডার পেতে হলে তৃণমূলের ঝান্ডা ধরার শর্ত দিলেন জয়নগরের তৃণমূল নেতা। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যে পার্টি করে করুক, কিন্তু ঘরটা এদের পাওয়া উচিত ছিল, দেওয়া ওদের উচিত, কিন্তু কেউ দিচ্ছে না। কি করে? কারণটা কি? মানে বিরোধী দল হয়তো বিরোধী দল করে। ও তো এখন ভোটারই হয়নি। এর যে ঘরটা যে আটকে রেখেছে, এর তো ভোটার এখনো হয়নি। ডকুমেন্টস, এর ভোটারের ডকুমেন্টস নেই, এ তো ভোটার হয়নি। তাহলে এর ঘরটা কেন আটকাবে? দিচ্ছে না। আমরা এসইউসি করতাম, আমরা এসইউসি স্ট্যাম্প মারার লোক বলে আমাদের দেয় না, যে এদের দেবো না কিচ্ছু। এইটা হতো। তাহলে কাদেরকে ঘর দেওয়া হচ্ছে? যারা হচ্ছে টিএমসি করছে তাদের দিচ্ছে। শ্রীপুরের একটা আগুন অবধি জলের পাইপ ঢুকছে না, কিছু ঢুকছে না, সব কিছু তো করছে। তো শ্রীপুরে কিছু করতে দেবে না বলে দিয়েছে। তো শ্রীপুরে কারোর দেবো না, টিএমসির লোকেরা। কি বলছে ওরা? ওরা বলছে শ্রীপুরে কিছু দেবো না। আমাদের যারা ইয়ে করে, ওই তোমার তৃণমূল করে, তাদের দেবে, তাছাড়া কারোর দেবে না। এবার স্ট্যাম্প মারা থাকতে হবে, পতাকা নিতে হবে, প্রত্যেকটা মিটিংয়ে যেতে হবে। আমাদের যাওয়ার সময় নেই, আমরা করতে পারবো না ওরমভাবে, ওই জন্য আমাদের দেয় না। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত দা, জয়নগরের তৃণমূল নেতা গাজী আবুল হোসেনের একটা ভাইরাল ভিডিওতে শুনতে পাওয়া যাচ্ছে, তিনি বলছেন যে যদি মাত্র তৃণমূল করেন তাহলেই আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আবাসের বাড়ি পাবেন। তাতে যদি আপনার অলরেডি একটা দোতলা বাড়ি থাকে তাও আপনি বাড়ি পাবেন। আর যদি বিজেপি করেন তাহলে যদি আপনার ভাঙা বাড়িও থাকে আপনি আবাসে কোনো বাড়ি পাবেন না। কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকে বলে এসেছি এটা তৃণমূলের শাসন। তৃণমূল এইভাবে বৈমাত্র সুলভ আচরণ করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে। এটা আর একবার প্রমাণিত হলো বিজেপি যে এতদিন ঠিক বলে এসেছে। কিন্তু এই গাজী সাহেবকে মনে করাতে চায় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক সম্পত্তি থেকে দেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক সম্পত্তি থেকে দেন না। বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক জমিদারির টাকা নয়, বাংলার জনগণের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকা এই গাজী হোক আর পাজি হোক, এরা মাতব্বরি মারবে, এটা চলতে পারে না। এবং এটা বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে, 26-এ বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরও একবার আপনাদের শোনাই জয়নগরের এই তৃণমূল নেতা গাজী আবুল হোসেন তার এই ভাইরাল ভিডিও, যেখানে তিনি বলছেন যদি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ধরতে পারো তাহলেই লক্ষ্মীর ভান্ডার বা আবাসে বাড়ি পাবে। শুনুন। ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, উৎকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স পিছিয়ে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্ট টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্টও হচ্ছে, যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম। পঞ্চায়েত আমার, পঞ্চায়েত সমিতি আমার, জেলা পরিষদ আমার, এমএলএ আমার, এমপি আমার, বিজেপি কোত্থেকে দেবে? চাকরির পর ছাত্র ভর্তিতেও দুর্নীতি, জাল মার্কশিট দিয়ে কলেজে ভর্তির চেষ্টা। তারপর কি হলো আমাদের প্রতিনিধি মহাদেব জানাবেন। মহাদেব।
একদমই, দেখো আমরা রয়েছি শান্তিপুর কলেজের প্রধান যে গেট, সেই গেটের সামনেই, সেখানেই কিন্তু পোস্টার, একটার পর একটা পোস্টার রয়েছে, যেখানে লেখা রয়েছে প্রথম বর্ষে ভর্তির বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। আর এখানেই কয়েকজন ছাত্রের নাম রয়েছে, বলা হচ্ছে এই ফর্মেই লেখা রয়েছে মার্কশিট জাল, অর্থাৎ ফেক মার্কশিট এখানে জমা দেওয়া হয়েছিল, যে কারণে কলেজ কর্তৃপক্ষ সেগুলিকে বাছাই করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরও অনেক পড়ুয়া রয়েছে কলেজের পড়ুয়া, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। বিষয়টা কী হয়েছে, ফেক মানে জাল সার্টিফিকেট দিয়ে কলেজে ভর্তি? বিষয়টা কালকে আমরা কলেজে আসার পর আমরা একটা নোটিশ দেখতে পেলাম কলেজ মেন গেটের সামনে। সেই নোটিশে দেওয়া আছে 4টে স্টুডেন্ট নিউ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, তারা ফেক মার্কশিট দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে। সেটা আমাদের কলেজের গভর্নিং বডিতে যারা আমাদের অ্যাডমিশন কমিটির মেম্বার রয়েছে এবং টিআইসি সবাই মিলে যেটা তদন্ত করে দেখে যে এরা ফেক মার্কশিট দিয়ে ভর্তি হয়েছে। আর যখন ওদের অ্যাডমিশন হয় তখন ওরা একটা করে লিখিত দেয় যে এটা আমরা যদি ফেক মার্কশিট দিয়ে ভর্তি হয় কিংবা আমাদের অ্যাডমিশনের কোনো যদি নথি ভুল থাকে তাহলে আমাদের এটা কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে, সেটা নিজেরা একটা করে লিখিত দিয়ে ভর্তি হয়েছে। এবং কালকে দেখলাম যে আরও সংবাদ মাধ্যমে যে যারা এই ফেক মার্কশিট দিয়ে ভর্তি হয়েছে তারা আবার বলতে চাইছে যে ওরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তো আমাদের যে মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল, আমরা যে দলটা করি, আমাদের দলের অভিভাবক তৃণাঙ্ক ভট্টাচার্য রাজ্যের সভাপতি যিনি রয়েছেন, তিনি আমাদের যেভাবে বলেন আমরা দলটা সেভাবেই আমরা পরিচালনা করি। তা আমার মনে হয় না তিনি এই ধরনের কুখ্যাত ক্রিমিনালদের দলে জায়গা দেবেন। এবার তারা দল ঠিক করবে কি করবে না করবে, যদি ওরা দলের কেউ হয়ে থাকে সেটা দল বিচার করবে কি আছে না আছে। তবে কলেজ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা ভুল মার্কশিট দিয়ে ভর্তি হয়েছে, মার্কশিট পুরো ফেক, তো সেক্ষেত্রে আমরা কলেজকে সাধুবাদ জানাচ্ছি, কলেজ এটা খুব ভালো কাজ করেছে। তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা দাবি করছেন যে যারা করেছে এই ধরনের ঘটনা তারা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত এবং তারাও তৃণমূলের নাম করেই কিন্তু এই তাদের পরিচয় দেয় এবং তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছো যে কলেজ কর্তৃপক্ষ একদিকে যখন পোস্টার দিচ্ছে তখন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। বুঝতে পারছি মহোদয়, তুমি নজর রাখো। কাউন্সিল জানাচ্ছে এটা অবৈধ, আমরা সেটাকে জানাচ্ছি, দায়িত্ব দায়বদ্ধতা সবটাই কাউন্সিলের, আমাদের তো নয়। ঠিক বললাম না ভুল বললাম? আপনার কি মনে হয়? তাহলে আমাদের এখানে দেখার তো কিছু ব্যাপার নেই। আর শান্তিপুর কলেজের মধ্যে এটা এমন কিছু নতুনত্ব তো নয়, এটা সারা পশ্চিমবঙ্গের বহু কলেজে এরকমভাবে হয়েছে, আগেও হয়েছে, এমন নয় যে 2011-র পরে এটা হয়েছে। সেই যদি প্রমাণ চান নিশ্চিতভাবে আমাদের কাছে সেই প্রমাণও আছে। শান্তিপুর শুধু নয়, অন্যান্য কলেজেও হয়েছে, 2011 সালের আগে হয়েছে। আপনার নাম রয়েছে, আপনার রেজাল্ট কি অবৈধ তাহলে? সেটাই তো আমাদের স্যারের সঙ্গে দেখেছি, নোটিশ করেছে, নোটিশ দেখে কলেজে এসেছি, স্যার আসেনি, স্যারের সঙ্গে কথা বলে দেখি। আপনার রেজাল্ট কি অবৈধ? সেটা স্যার বলতে পারবে না, আপনার তো রেজাল্ট আমার অবৈধ হবে। হ্যাঁ সেটাই বলছি, আপনার একদম সঠিক রেজাল্ট। আপনি কি প্রথম বর্ষে ভর্তি হওয়ার আবেদন করেছেন? ফার্স্ট সেমিস্টারে আবেদন। কি নাম আপনার? এই নোটিশটা কি ফেক মনে হচ্ছে আপনার, কি বলবেন? হ্যাঁ, নোটিশটা তো দেখে মনে হচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা আরও বলছে যে এই লোগোটা দেখা যাক স্যার আসুন। এই মুহূর্তে বিশ্বজুড়ে জল্পনা ইমরান খানকে নিয়ে। এবার মুখ খুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র এবং বোন। আদিয়ালা জেল কর্তৃপক্ষ দাবি মানতে নারাজ পরিবার। জেলে মৃত কুঠুরিতে বাবা বেঁচে থাকার প্রমাণ দাবি করলেন ইমরান পুত্র। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, পাকিস্তানের জেলে কি আদৌ বেঁচে ইমরান খান নাকি তাকে মেরে ফেলা হয়েছে? দেখো দীপ, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শুধু রাজনীতিক হিসেবে নয়, একজন প্রাক্তন বিশ্ববন্দিত খেলোয়াড় হিসেবে কিন্তু পরিচিত। স্বাভাবিকভাবেই বিশ্বের কিন্তু প্রতিটি মানুষ জানতে চাইছে তাহলে আসলে ইমরান খান গেলেন কোথায়। জেলের মধ্যে রয়েছেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলছে যে ইমরান খান সুস্থ রয়েছে, তাহলে কোনো তাদের ইমরান খানকে প্রকাশ্যে আনা হচ্ছে না কেন? তার কোনো ভিডিও বা প্রকাশ্যে আনছে না কেন জেল কর্তৃপক্ষ? এমনই দাবি তুলছে ইমরান খানের অনুগামীরা। অন্যদিকে আজকে ইমরান খানের যে বোন, কনিষ্ঠ বোন নরিন নিয়াজি, সে কিন্তু জানিয়েছে যে ইমরান সম্পর্কে তাদের কাছে কোনো খবর নেই, কোথায় রাখা রয়েছে কোনো তথ্য তারা পাচ্ছেন না। অন্যদিকে তার কনিষ্ঠ ছেলে, তিনিও জানাচ্ছেন যে জেল কর্তৃপক্ষ এমনকি প্রশাসন, পাক প্রশাসন, তারা সম্পূর্ণ ঘটনায়
সময় নীরবতা পালন করছে, কোনো রকম তাদের কাছে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো আশঙ্কিত যে তাদের বাবাকে হয়তো জেলের মধ্যে কিছু করে ফেলা হয়েছে অথবা খুন করে ফেলা হয়েছে, এবং সেই কারণে তারা কিন্তু আরো বেশি করে তৎপর হচ্ছে যাতে পাক প্রশাসন বা জেল কর্তৃপক্ষ তাদের বাবার সম্পর্কে সঠিক তথ্য যেন নিয়ে আসে। এই একেবারেই তাই। সায়ন্ত, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সরকার ইমরান খানের পরিস্থিতি নিয়ে তিনি কেমন আছেন বা আদৌ তিনি বেঁচে আছেন কি না, এটা নিয়ে এত রাগঢাক করছে কেন, সেই প্রশ্নই এখন তুলছেন ইমরান খানের পুত্র, তার পরিবার এবং সমর্থকেরা।